অদিতির সাথে এক রুমের স্বামী হিসাবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। এটা তুমি আর অদিতি দুজনেই খুবই ভালো মতো জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি। এর থেকে বেশি কিছু ওর জন্য আমি করতে পারবো না মা। কিন্তু বাবা, তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে, এখন এই সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা। তুমি অদিতিকে চেনো না? অদিতি কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে, সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলে ও একটা কথাও ঠিক মতো বলতে পারে না, সব সময় ভয় আর জড়তায় চুপসিয়ে থাকে। অদিতির জন্য নিজের বন্ধু বান্ধবের কাছে আমার কতটা নিচু হতে হয় সেটা তুমি বোঝো? তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তো পারিস। আহনা মেয়েটা ভীষণ লক্ষ্মী ভদ্র একটা মেয়ে, তোর কথা মতো চলবে সবসময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবন সঙ্গী হিসাবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদেও এই মেয়ের আছে? আহনা, ভুলে যাস না, অদিতির বাবার জন্যই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, সেই সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ যেসব আত্মীয় স্বজনদের কুটুকথার জন্য তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না, সেই সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। শুধুমাত্র এগিয়ে এসেছিলেন অদিতির বাবা ইলিয়াস আমিন। হ্যাঁ হ্যাঁ, মানছি তোমার কথা ঠিক, আর সেজন্যই আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো মা। কিন্তু তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অদিতির বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু অদিতির আম্মু আমেনা আন্টি কেন এরকম অন্যায় আবদার করে বসলেন? ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা ওনাদের গোলাম হয়ে গেছি? হসপিটালে এমন ভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় প্রস্তাব দিলেন মা? আমার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না, সেটা অদিতির আম্মু খুব ভালো করে জানতেন। উনি ঝোপ বুঝে কোপ মেরেছেন। এতক্ষণ ধরে দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া বিষবাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি। পুরো নাম ফাহমিদা জাহান অদিতি। আজ তার আর আহনাফের বিয়ের প্রায় 3 মাস পূর্ণ হয়েছে, তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনো স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে। তার অবশ্য কারণও আছে। আহনাফ সামনাসামনি অদিতির সাথে রুট ব্যবহার না করলেও অদিতিকে যে আহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই 3 মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফকে তিনি আজ বোঝাবেন। দুর্ভাগ্যবশত অদিতি সেই সময়ই চা নিয়ে তার শাশুড়ি আজমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় আহনাফের বলা কথাগুলো শুনে ফেলে। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহীনে। অদিতি টলমল চোখে কিছু না বলেই চুপিসারে নিজের রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এই সবই কি লেখা ছিল তার কপালে? কেন তার বাবা আহনাফের সাথে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন? সে কি জলে পড়ে গেছিল? কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে। আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদেও ছিল? যে দয়া আর সহানুভূতি জুড়ে শুধু অসম্মান আর অপমান থাকে, তাকে কি আদেও সহানুভূতি বলে? অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় 3 মাস, তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ। এখনো একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুজন। যেদিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজড করা হয়েছে, সেদিন থেকেই অদিতির জীবন সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল অদিতির, কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসার খরচ প্রভৃতির বিভিন্ন কারণে এবছর পরীক্ষা দেওয়া হলো না তার। দারিদ্র্যের চাপে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির বাবা। হসপিটালে তাকে দেখতে আসা বন্ধু আশরাফ ওয়াহিদের স্ত্রী আজমেরি ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্য অনুরোধ করে বসলেন তিনি। আহনাফের মা আজমেরি ওয়াহিদ সাথে সাথেই রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার স্বামীর বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য। কিন্তু রাজি হলো না আহনাফ। তবুও মুখের উপর না করতে পারল না সে, এক অব্যক্ত কুণ্ঠার কারণে। যতই হোক, আজ অদিতির বাবার জন্যই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, আজ হয়তো তার বাবা এখনো হুইল চেয়ারে বসে দিনাতিপাত করতেন। নিজের কৃতজ্ঞতা বোধের কারণেই অনেকটা বাধ্য হয়েছে আহনাফ অদিতিকে বিয়ে করার জন্য। বিয়ের প্রথম অদিতিকে নিজের রুমেই থাকতে দিয়েছিল আহনাফ, কিন্তু একদিন অদিতি মাতবরি করে আহনাফের জন্য কফি বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল যখন সে ঘরে ছিল না। অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে, কিন্তু আহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায়। আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমকে বলে ওঠে, তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে? তোমাকে বলেছি আমি আমাকে কফি বানিয়ে দাও? আমার এত দিনের এত পরিশ্রম সবকিছু তোমার বোকামির জন্য ভিজে নষ্ট হয়ে গেল। কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোণে পড়ে থাকতেই তো পারো। এত পণ্ডিতি করতে কে বলেছে তোমায়? সেদিনের পর থেকেই শাস্তি স্বরূপ আহনাফের রুমে ত্রিসীমানায় পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্য। আর আজ শাশুড়ির রুম থেকে আহনাফের বলা কথাগুলো শুনে মন ভেঙে গুড়িয়ে গেল অদিতির। নিজের বাবার সিদ্ধান্তের উপর প্রচন্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে। অদিতি চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না। আহনাফ মায়ের সাথে কথা বলে বাহিরে চলে গেছে। ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দিবে। আজ সকালেও অফিস আওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবে দেখেছে আহনাফ, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সে। অদিতিকে
নিজের প্রেয়সীর নজরে কল্পনাও করতে পারে না আহনাব। সেই অনুভূতিই কাজ করে না তার ভেতরে। মাঝে মাঝে নিজের রুট ব্যবহারের জন্য তার একটু অপরাধ বোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতেই বাড়ি পৌঁছে যায় আহনাব। আজও অদিতি অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মায়াও হয় না আহনাফের। আহনাব আনমনে বলে, কোনো মায়াও তো নেই মেয়েটির মুখশ্রীতে, ভালো কিভাবে লাগবে। আহনাব নিষ্প্রুপ চাহনি নিয়ে এক পলক অদিতির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলে অদিতি শান্ত মন্থর কণ্ঠে বলে, আহনাব ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। অদিতির কণ্ঠস্বর শুনেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আহনাব। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে ভাইয়া, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না, আমিও আপনাকে জোর করব না। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। আহনাব ভাবেনি হঠাৎ অদিতি তাকে এইসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে আহনাব নিষ্প্রুপ স্বরে বলে, তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি। তোমার বাবা এখনো হসপিটালে, আর এই মুহূর্তে নিজের দায়িত্ববোধ আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর ভাবি আবার তোমাকে আমার কাছে ফিরে আসতেই জোর করবেন। লাভের লাভ কিছুই হবে না সিন ক্রিয়েট ছাড়া। আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে উল্টো কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি। চুপচাপ চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে। আহনাফও অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না, হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অদিতি ঠায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আহনাফ লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে। অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ। ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে। তখনই আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে জড়তা কাটিয়ে ডোর নক করে অদিতি। কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের। দরজা খুলে অদিতির দিকে রাগের দৃষ্টিতে চেয়ে আহনাফ শুধায়, আবার রুমের সামনে এসেছো কেন? কি চাই? ভাইয়া, আমি আবার পড়া শুরু করতে চাই। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। আপনি আমার পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আপনাকে আর আমাকে সাহায্য করতে হবে না। আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করবো আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে না আপনার। আহনাফ অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। আহনাফ গম্ভীর স্বরে বলে, নট ব্যাড আইডিয়া। ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছো, পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তির সমস্ত ফিস আমি দিয়ে দিব। অদিতি খুশিতে আরো কিছু বলার আগেই আহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজে নিজেই বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি। তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই। তারপর আর কারো অপমান, অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে। ব্যাস, শুধু কয়েকটা বছর, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নির্মাণের সিদ্ধান্ত নেব। তাই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই এই গল্পটি শেয়ার করে কমেন্ট বক্সে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।